অবশেষে সবকিছু ভুলে গিয়ে আবারও রাঙামতি এবং একলব্য এলো কাছাকাছি, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুরোহিত মশাই সকলের সামনে বলে, কনেকে নিয়ে আসুন, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, বিয়েটা তো করাতে হবে। অঙ্কুর এবং পাঞ্চালি তখন সকলে চলে যায় অদিতিকে আনার জন্য। এদিকে অদিতিকে পিড়িতে বসিয়ে নিয়ে আসা হয়, আর তখনই অদিতিকে সত্যজিতের কাছে আনা হয়। অদিতি তখন পান পাতাটা সরিয়ে ফেলে, আর তখনই সত্যজিতের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। অদিতি এবং সত্যজিৎ মণ্ডপে বসে পড়ে। পুরোহিত মশাই বলে, এবার তোমরা দুজনে আমার হাতে হাত রাখো। এদিকে সকলেই তখন উলু দিতে শুরু করে, আর সত্যজিৎ এবং অদিতি দুজন দুজনার হাত রাখে। আর এদিকে তখনই পুরোহিত মশাই বলে ওঠে, ওদের গাঁট ছড়াটা একটু বেঁধে দিতে হবে। রাঙা তখন আসে। রাঙা এসে তখন সত্যজিৎ বাবু এবং অদিতির গাঁট ছড়াটা বেঁধে দেয়। তখনই তারা দাঁড়িয়ে সাত পাকে ঘুরতে শুরু করে। হঠাৎ করে দেখা যাবে আগুন লেগে যাওয়ার মুহূর্তে রাঙা এসে তখন অদিতির শাড়িটা নিজের হাতে ধরে নেয়। অদিতি এবং সত্যজিৎকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নিল রাঙামতি। ঠিক সেই মুহূর্তে আবার সেখানে একলব্য চলে আসে, আর একলব্য তখন ধুতিরা ধরে সত্যজিৎ বাবু। সাত পাকে ঘোরা শেষ, এবার সিঁদুর দান করার পালা। সত্যজিৎ বাবু হাতে সিঁদুর নেয়, আর তখনই অদিতির কপালে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আর তখনই রাঙা তার কপালটা ঢেকে দেয় একটা শাড়ি। একলব্য চিন্তা করতে থাকে, এখন সময়, এখন আমি রাঙাকে সিঁদুর পরিয়ে দেব। মণ্ডপে থাকে একটা সিঁদুরের কৌটা থেকে অনেকগুলো সিঁদুর হাতে নেয়, আর হাতে নিয়ে তখন রাঙার কাছে আসে। রাঙার কাছে এসে তখন সকলের সামনে বলে, আমি আজকে রাঙা তোমার শীতেতে সিঁদুর পরিয়ে দেব, আমাকে প্লিজ তুমি আটকিও না। এ বলে তখন সিঁদুর হাতে নিয়ে রাঙার দিকে তেড়ে আসে, আর তখনই সকলের সামনে রাঙার কপালে অর্থাৎ সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় একলব্য। আর এটা দেখে রীতিমতো সকলে চমকে ওঠে। রাঙা তো ভীষণ রকম চমকে ওঠে। সকলে হা করে তাকিয়ে থাকে। প্রমিতা, নবারুণ, পাঞ্চালি, অঙ্কুর ভীষণ রকম খুশি হয়ে যায়। অবশেষে তাহলে রাঙা এবং একলব্যের আবারও পূর্ণ একটা বিয়ে হলো। সত্যজিৎবাবু তাকিয়ে থাকে। রাঙাকে বলে, রাঙা বলেছিলাম না তোমাকে অবশ্যই একলব্যবাবু আজকে সিঁদুরটা পরিয়ে দিবে, আমার কথাটা লাগলো তো? এদিকে একলব্যর মুখের দিকে তাকিয়ে কান্না করতে থাকে রাঙামতি। অন্যদিকে ঘরের মধ্যে সহদেব চলে আসে। রাঙাকে তো মারতে পারলো না, এখন সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোকে প্যাকেট করে রাখতে হবে, আবার সুযোগ খুঁজতে হবে। বৃন্দা সেখানে চলে এসে আবার বৃন্দা এসে বলে, শোনো তোমাকে একটা কথা বলছি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, রাঙামতি এই ঘরে আর আসবে না। আমি যে সরস্বতী, সে যে এই বাড়িতে এসেছি, আমি কিন্তু ধরা পড়ে গিয়েছি, এখন কিন্তু তুমি ধরা পড়োনি, তাই তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। তখনই সহদেব বলে, আপনার জন্য এত কিছু হয়েছে, এই সুযোগের অপেক্ষা করতে করতে রাঙার কিচ্ছু করতে পারলাম না। তখনই বৃন্দা বলে, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ও মালয়েশিয়াতে যাবে, ওইখানেই আমি ওকে শেষ করে দিব। সহদেব তখন বলে, তার মানে আপনি বিদেশে গিয়ে রাঙাকে শেষ করে দেওয়ার চিন্তা করছেন? তখনই বৃন্দা বলে, হ্যাঁ, আমি বিদেশের মাটিতেই শেষ করব। সহদেব বলে, এটার কিন্তু কোনো দরকার ছিল না, আমার হাতে রিভলভার ছিল, আমি আজকেই কিন্তু রাঙাকে শেষ করে দিতে পারতাম। বৃন্দা তখন বলে, না, আজকে কোনোভাবেই শেষ করা যাবে না, রাঙামতির পাশে সকলেই আছে, তাই এই বিপদের মধ্যে আমি আর পড়তে চাই না, আমি সুযোগে রাঙাকে শেষ করে দেব। তোমাকে যা বলছি তুমি সেটাই করো, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে যেন আর কেউ না দেখতে পারে, তা না হলে কিন্তু তুমিও ধরা পড়ে যাবে, বুঝতে পারলে তো? তোমাকে তো আমি বলেছি এই বাড়িতে আসতে, এখন সকলে আমাকে সন্দেহ করবে যে ওইটাই হলো সহদেব, আর আমি চাই না কোনো বিপদে পড়তে। রাঙা, তোর শেষ দিন আসতে চলেছে, মালয়েশিয়াতেই তোর শেষ দিন, তুই আর এই বাড়িতে ফিরে আসতে পারবি না। এদিকে সহদেব তখন বলে, আপনি ভেবে কথা বলছেন তো? বৃন্দা বলে, হ্যাঁ, আমি ভেবে কথা বলছি, যাও তো এক্ষুনি। এদিকে সহদেব সেখান থেকে চলে যায়, আর তখনই বৃন্দা হাতে ফোনটা নেয়। বৃন্দা হাতে ফোনটা নিয়ে স্যামকে বলে, স্যাম শোনো, কি বলছি, তুমি এক্ষুনি আমার টিকিটটা কেটে ফেলো, আমি মালয়েশিয়াতে যাব, রাঙাকে ওইখানে আমি শেষ করব। তখনই স্যাম বলে, তুমি শিওর, তুমি পারবে তো? বৃন্দা তখন বলে, হ্যাঁ, আমি পারবো, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এখানে রাঙার কোনো কিছুই করা যাবে না, আমাকে বিদেশের মাটিতে রাঙাকে শেষ করতে হবে। তখনই স্যাম বলে, তুমি চিন্তা করো না, আমি লোক ফিট করে রাখবো, তোমার সঙ্গে আমি অনেক লোক পাঠাবো, তোমার কাজে সাহায্য করবে, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। এদিকে সকলে এক জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তখন একলব্য চোখ খোলে। একলব্য চোখ খুলেই দেখতে পায় যে অদিতি, সত্যজিৎ তারা দুজনেই একসঙ্গে শুয়ে রয়েছে, তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে রাঙার কথা মনে পড়ে একলব্যর, কিন্তু রাঙাকে কোথাও দেখতে পাচ্ছে না। এদিকে একলব্য তখন একটা স্বপ্ন দেখে, সকালবেলা সকলে একসঙ্গে অঙ্কুর গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করে, আর সকলে সে গানের তালে তালে গান গাইতে শুরু করে। পাঞ্চালি, রাঙামতি,
অদিতি, সত্যজিৎবাবু সকলেই গান গাইতে শুরু করে। আর রাঙা তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে। এই কথাগুলো বারবার একলব্য মনে করতে থাকে। সেই একলব্য রাঙাকে নিয়ে এই কল্পনাগুলো করছিল। হঠাৎ করে একলব্য ছুটে যায় নিচে। রাঙা কোথায় আছে, আমাকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। এদিকে রাঙামতিকে নিয়ে নিচে এসে পড়ে সংগ্রাম। সংগ্রাম তখন রাঙার হাতের সেই ব্যান্ডেজটাকে চেঞ্জ করে দেয় আর রাঙাকে বলে, রাঙা তোমাকে কিন্তু আগামীকালকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব, এটাকে খুলতে হবে, তারপর চেক আপ করতে হবে তোমার অবস্থা কীরকম। তোমার কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু মালয়েশিয়াতে যেতে হবে। আমি কিন্তু টিকিট কেটে ফেলেছি, এখন সব দায়িত্ব এখন আমার। তোমাকে কিন্তু অবশ্যই এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে হবে, এটাই কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। রাঙা, তোমার জীবনের লড়াই দিয়ে হলো তোমাকে এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করতেই হবে। যত সাপোর্ট লাগে আমি সব কিছু দেব, কিন্তু তুমি পিছিয়ে থাকবে না। অনেক জায়গায় তুমি পিছিয়ে গিয়েছো শুধুমাত্র তোমার হাতের জন্য, অনেক খেলায় তুমি পার্টিসিপেট করতে পারোনি। এদিকে তখনই আবার রাঙা বলে, হরে তুই একদম চিন্তা করিস না। এদিকে একলব্য নিচে এসে দেখতে পায় যে সংগ্রাম রাঙামতির হাত ধরে রেখেছে। আর এটা দেখে মনে মনে ভীষণ রকম হিংসা করতে থাকে একলব্য। এটা কোনোভাবে আশা করা যায় না। তখনই হঠাৎ করে ব্যথা অনুভব করে রাঙা। আর তখনই সংগ্রাম বলে, দেখো রাঙা, এভাবে ব্যথা পেলে হবে না, তোমাকে তীর নিয়ে খেলতে হবে। দেখো তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন রয়েছে আমার, আমি এখনও আসছি। রাঙা তখন বলে, এখন যাচ্ছিস মানে কি, চাটা অন্তত খেয়ে যা। সংগ্রাম তখন বলে, না আমি এখন চা খাবো না, আমি এখন চলে যাচ্ছি। এই বলে তখন একলব্যর সঙ্গে দেখা হয়ে যায় সংগ্রামবাবুর। আর সংগ্রামবাবু একলব্যর সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে একলব্য রাঙার কাছে এসে বলে, বলছিলাম কি, তোমার সঙ্গে তো তোমার কোচ স্যার সংগ্রাম যাবে, আমি বলছিলাম কি স্বামী হিসাবে কি আমি তোমার সঙ্গে যেতে পারি না মালয়েশিয়াতে। কথা শোনার পর তখনই মুচকি মুচকি হাসে থাকে রাঙা। রাঙা তখন বলে, ও তার মানে তুই যাবি, তাহলে আমি একবার সংগ্রাম স্যারের সঙ্গে কথা বলি, দেখি বাড়ি থেকে কেউ যেতে পারে কি না। যদি যেতে পারে তাহলে তোর নাম বলে দেবো, তোর টিকিট কেটে রাখবে। এ বলে তখন রাঙামতি উপরে চলে যাচ্ছে। আর পিছন ফিরে আবারও একলব্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। একলব্যকে ভীষণ রকম ভালোবাসে এখনও রাঙামতি। আগামীকালকে রাঙামতিকে চেক আপ করার জন্য একটা হসপিটালে নিয়ে আসা হয়। আর রাঙামতির হাতটা ভালো করে চেক আপ করা হয়। ডক্টর তখন বলে, দেখুন আপনার অবস্থা কিন্তু এখনও ঠিকঠাক হয়নি, তবু আমরা চেষ্টা করছি কি করা যায়, আপনি একবার তীর ধনুকটা হাতে নিন। রাঙামতি প্রথমবারের মতো তার হাতে তীর ধনুকটা হাতে নেয় আর তখনই নিক্ষেপ করা শুরু করে দেয়। কিন্তু রাঙামতি কোনোভাবেই পেরে উঠতে পারছিল না। হঠাৎ করে তার হাত থেকে তীরটা নিচে পড়ে যায় আর তখনই সে ভেঙে পড়ে। আমি তো জোরই করতে পারছি না এই হাত দিয়ে আমি কি করে তীরটা ধরবো। তখন একটা রাবার বল দেয়, অর্থাৎ একটা ফোমের একটা বল আছে না, ওইগুলা দেয়। আর দিয়ে তখন রাঙাকে বলে, এটা দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। রাঙা তখন আবারও তীরটা হাতে নেয়, চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারছে না। বাড়িতে এসে তখন সে নিজে নিজে তার হাতের ব্যান্ডেজটাকে চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই পেরে উঠতে পারছে না। কিছুক্ষণ পরেই একলব্য সেখানে চলে আসে। আর একলব্য এসে বলে, রাঙা এটা তুমি কেন করছো, তুমি একা একা তো কোনো কিছুই করতে পারবে না, আমাকে অন্তত তুমি ডাকতে পারতে। সব কাজ কি একা করা যায় নাকি, সব কাজ যদি সকলে একা করে ফেলতো তাহলে অপরজনের হেল্প লাগতো না। তখনই একলব্য নিজের হাতে রাঙামতির হাতের ব্যান্ডেজটা বেঁধে দিতে শুরু করে। রাঙা তখন বলে, আমি কি করে অন্যজনকে ডাকবো, আমার ডাকে কি কেউ সাড়া দেবে, আমার হাত ধরে আমার হাতের ব্যান্ডেজটা কেউ কি আমাকে সব কিছু বদলে দিতে পারবে, কেউ তো পারবে না। কার ওপর ভরসা করব, সে ভরসার জায়গাটা কি আছে রে, সে ভরসার জায়গাটা অনেক দিন আগেই আমি হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম আমার হাতটা ধরে থাকুক আরেকজন, আমি তো সেটাই চেয়েছিলাম, কিন্তু সেই তো আমাকে দূরে ঠেলে দিল। অন্ধকার একটা রাতের মধ্যেই সব কিছু এলোমেলো হয়ে গেল। আমি তো এমনটা চাইনি, আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, কিন্তু সেটা তো আর হলো না। একলব্য তখন রাঙার কাছে এসে বলে, আজকে থেকে নতুন করে আমরা শুরু করবো রাঙা, তুমি একদম চিন্তা করো না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাঙা তখন বলে, এটা তুই আমাকে আগেও বলেছিস, কিন্তু নতুন করে কোনো কিছু শুরু করতে পারিসনি। একলব্য তখন বলে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম, আমি তো তোমাকে আবারও নতুন করে পূর্ণতা দিয়েছি, তাই আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। কিছুক্ষণ পরই পাঞ্চালি সেখানে চলে আসে। পাঞ্চালি এসেই বলে, শোন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তোরা এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে, আমাদেরকে তো যেতে হবে, অনেকটা সময় তো হয়ে গিয়েছে, তুই আবার কিছুদিন পর মালয়েশিয়াতে চলে যাবি, এখন একটু আমাদের এনজয় করতে দে, আনন্দ করতে দে, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, একটু রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে আয়, সকলে অপেক্ষা করছে। এ বলে তখন পাঞ্চালি সেখান থেকে চলে যায়। আর তখনই একলব্য রাঙাকে বলে, শোনো রাঙা, আমি কিন্তু তোমার সঙ্গে মালয়েশিয়াতে যাচ্ছি, এটা কিন্তু আমি ফাইনাল করে দিলাম, আমি ফোন করে টিকিট কেটে ফেলেছি, আমি তোমার সঙ্গে যাচ্ছি, অবশ্যই তোমার সঙ্গেই থাকবো। এই কথা শোনার পর রাঙা তো ভীষণ রকম খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।